জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। সরকারি অফিস সহ ঢাকার বিভিন্ন পয়েন্ট ও স্থাপনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিজয় দিবসের বিভিন্ন চিত্র। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, বিজয় দিবসে কেমন দেখছেন রাতের বর্ণিল রাজধানীকে, আমাদেরকে জানাবেন। অন্যয় বলা চলে একেবারে বিজয় উদযাপনের যে সব ধরনের প্রস্তুতি সেটি নগরবাসী আয়োজন করেছে এবং সেই সাথে তারা প্রস্তুত রয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি, বিজয়ের যেহেতু কিছুক্ষণ পরেই রাত 12টা বাজতে যাবে এবং সেই 16ই ডিসেম্বরের যে আবহ কিংবা 16ই ডিসেম্বর ঘিরে যে বিজয় উদযাপন সেটি ঘিরে মূলত আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী জুড়ে সবাই বলা চলে বেশিরভাগ মানুষই তারা পরিবার পরিজন নিয়ে তারা নেমে এসেছেন রাস্তায়। এবং আপনাকে যেমনটি লক্ষ্য করছি, দেখানোর চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টের যে ভবনটি রয়েছে সেখানটায় মূলত আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং এই ছাড়াও আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করছি যে সবগুলো সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সবকিছু কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং আপনি হয়তো লক্ষ্য করছেন যে বেশিরভাগই হচ্ছে পরিবার পরিজন নিয়ে তারা পরিবারের যে ছোট সদস্য রয়েছে তাদেরকে নিয়ে অনেকে কিন্তু এসেছেন এই মধ্যরাতে। তারা কিন্তু বিজয়ের যে ক্ষণ তারা কিন্তু সেটি গণনা করছেন কিছুক্ষণ পরই। এবং আপনি যেমনটি লক্ষ্য করছেন, সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে বেশ উৎসবের মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছেন। এবং আপনাকে যদি আরেকটি বিষয় জানাই, যেহেতু বলা চলে 1971-এর যে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যে বাংলাদেশের যে বিজয়, বাংলাদেশের যে স্বাধীনতা সেটি আসে, সেটি ঘিরে নিশ্চয়ই এই দেশের জন্য কিংবা নগরবাসীর জন্য অন্যরকম একটি আবহ থেকে যায়। সেটি থেকে মূলত তাদের এই ব্যাপারটি তারা উদযাপন করছেন। এবং আমরা কথা বলছিলাম এখানটায় যারা প্রত্যক্ষদর্শী এসেছেন, যারা উদযাপনের জন্য বের হয়েছেন নগরবাসী, তাদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন যে বিজয়ের যে আবহ কিংবা বিজয়ের যে উল্লাস সেটি যেমনইভাবে রয়েছে তেমনইভাবে তারা কিন্তু বর্তমান সমসাময়িক আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু তারা কথা বলছেন। যদিও সবকিছুর পরও তারা কিন্তু বিজয়কে বেশ ভালোভাবেই উদযাপন করছেন। এবং যেহেতু বলা চলে প্রায় 54 বছরের যে পূর্তি বিজয় দিবসের, সেটি ঘিরে মূলত রাজধানী জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে সব জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু কাল সকাল থেকেই কিংবা প্রথম প্রহর থেকে মূলত আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় যেমনটি পরিবারের ছোট সদস্যকে নিয়ে তার বাবা এবং মা তারা কিন্তু বিজয়ের যে আনন্দ সেটি ভাগাভাগি করছেন। আমরা কিন্তু আপনাকে সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এর আগেও আমরা কিন্তু রাজধানীর অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, মিরপুর, মোহাম্মদপুর থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আমরা ঘুরছিলাম। আমরা দেখছিলাম যে মানুষের যে উল্লাস, মানুষের যে একটি উৎসবমুখর আবহ, যে বিজয়কে বরণ করে নেওয়া, বিজয়কে তারা যে নিজেদের করে নেওয়ার যে একটি ব্যাপার সেটি কিন্তু রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে বিজয় দিবস ঘিরে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর বাহিরেও আমরা যেমনটি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে সবাই কিন্তু তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় মূলত তারা বিজয়কে বরণ করে নেয়। এবং একইভাবে আপনি হয়তো লক্ষ্য করছেন আমার ঠিক এ পাশটায় যে তারা কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা বিজয়ের যে উল্লাস, বিজয়ের যে উদযাপন সেটি করছেন। এবং একই সাথে তারা যেটি বলছেন যে বিজয়ের যে আসল যে ব্যাপারটি রয়েছে সেটি যেন দেশে বিরাজ করে, তারা কিন্তু সেই প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বর্ণিল আলোকসজ্জার খবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। এদিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের প্রথম প্রহরে জনতার ঢল নেমেছে। মিছিল, স্লোগান আর পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে 71-এর বীর সন্তানদের। আরও খবর জানাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকারম হোসেন। মোকারম, বিজয় দিবসের প্রথম প্রহরে জনতার ঢল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অন্যয়, বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশের যে ঐতিহাসিক বিজয়ের দিনটিকে স্মরণ করতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমার সহকর্মীর মাধ্যমে যদি একটু দেখায় যে মিছিল, স্লোগান আর পুষ্পার্ঘ্য অর্পণের যে আনুষ্ঠানিকতা, তার মধ্য দিয়ে বিজয়ের যে রেশ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আজকের এই জমজমাট মানুষের উপস্থিতি বলে দেয় যে বিজয়ের জন্য 54তম বর্ষে এই প্রজন্ম বাংলাদেশকে আসলে কতখানি ভালোবাসে, দেশের জন্য কতখানি উজাড় করে দিতে পারে। এই মুহূর্তে রংপুরের কেন্দ্রীয়
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ শুরু করেছেন এবং একে একে যদি বলি যে এখানে প্রায় অর্ধশত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইন ধরে সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষা করছে যে পুষ্পার্ঘ্য অর্পণের যে আনুষ্ঠানিকতা সেটি তারা এখন আসলে সেটিতে তারা অংশগ্রহণ করবেন। রংপুরে যে এর মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি কিন্তু একেবারে গর্ব করবার মতো ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 26শে মার্চ শুরু হলেও রংপুরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 3রা মার্চ। এদিন বিক্ষুব্ধ জনতা রংপুরে যে মিছিল বের করেছিল সেই মিছিলে কিন্তু শঙ্কু সমজদার নামে 12 বছরের এক কিশোর নিহত হয়েছিল। যেই কিশোর নিহত হবার মধ্য দিয়ে রংপুরের ইতিহাসের প্রথম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম শহীদ হিসেবে শঙ্কু সমজদার ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এরপরে রংপুরের যে ক্যান্টনমেন্ট ছিল সেই সময় পশ্চিম পাকিস্তানিদের সেই ক্যান্টনমেন্টের এক সৈনিককে আসলে 24 মার্চ উত্তেজিত জনতা সেখানে আসলে তাকে ধরাশায়ী করে এরপরে তারই প্রতিশোধ হিসেবে 28শে মার্চ আসলে পাকিস্তানি বাহিনীরা রংপুরের গ্রামান্তর থেকে শুরু করে একেবারে পৈশাচিক এক ধরনের হত্যাযজ্ঞের চেষ্টা চালায়। সেখানেও কিন্তু এক ধরনের প্রতিরোধ যুদ্ধ শুরু করে রংপুরের মানুষ। নিস্পেতগঞ্জের যেই পাশাপাশি যে ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে কিন্তু 3 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করবার মধ্য দিয়ে রংপুরের যে প্রতিরোধের লড়াই সেটি শুরু হয় এবং এরপরে রংপুরের যে কারমাইকেল কলেজ সেখানকার 6 জন শিক্ষককে পাকিস্তানের একে একে হত্যা করে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ শহীদের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ শহীদ এই কারমাইকেল কলেজ সেই সাক্ষ্য বহন করে। এছাড়া রংপুরের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখন আসলে নানান ধরনের মিছিল স্লোগান দিয়ে 71-এর বীর যোদ্ধাদেরকে স্মরণ করছেন এবং ইতিহাসের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনেকেই তাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে এসছেন এবং মুক্তিযুদ্ধের সব থেকে বড় যে গৌরব করবার শক্তি ছিল যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার আদলের রং আমরা দেখতে পাচ্ছি সবার কবজিতে, কারো কারো আমরা কপালে দেখতে পাচ্ছি সেই কবজিতে কপালে লাল সবুজের পতাকা বেঁধে তারা নতুন প্রজন্মকে নিয়ে এসছেন এই স্বাধীনতার যে বাংলাদেশের স্বাধীনতার প্রাপ্তির যে 54তম বর্ষ সেটি পালন করবার জন্য। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকালকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির মধ্যে সকালে 31বার তপোদিনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে, কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে রংপুর আবু সাইদ স্টেডিয়ামে। এরপরে রংপুরের যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদেরকে সংবর্ধনার কর্মসূচিও রয়েছে। এছাড়াও রংপুরের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও রংপুর ঐতিহাসিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই দুটি প্রতিষ্ঠানও দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছে। আমরা কালকে সারাদিনও খোঁজখবর রাখবো বিজয় উদযাপনের। বিজয়ের যে রেস সেটি কিন্তু ইতিমধ্যে রংপুরে শুরু হয়েছে। অন্যয় রংপুরে বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971-এর এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিকামী বাঙালি। 54 বছর পেরোলেও প্রত্যাশা আর প্রাপ্তির বড় ফারাক নাগরিক মনে। এ অবস্থায় দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে বিজয়কে জনমুখী করার আহ্বান বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। আমি বড় হয়ে দেশের সেবা করতে চাই এবং লাল সবুজের পতাকাকে অনেক ভালোবাসি। 30 বছর ধরে এই পতাকাই বাঁচতেছি, এই জীবন সবই দিয়ে দিছি, তারপরও এটা ছাড়ি নাই। প্রতি বছর ডিসেম্বর আসে, কিন্তু আসলে কি আমাদের ওই ভাগ্যের পরিহাস, আমাদের ভাগ্যে ওইরকমই আছি। আমি মানুষের সেবা করে সত্যিকারের বিজয় আনতে চাই। উঠছে পতাকা, নীল আকাশের নিচে লাল সবুজে বিভোর একটি প্রজন্ম, চোখে প্রশ্ন, মনে দ্বিধা, প্রত্যাশা আগামীর। বিজয় শব্দে ভারী, আবেগে উচ্ছ্বসিত। 54 বছরে সেই উচ্ছ্বাস কতটা বাস্তব হলো? শহরের গলিঘুচি কিংবা পুরান ঢাকার পলেস্তারাও প্রশ্ন তোলে, বিজয় কেবল বিশ্বাস প্রদর্শনী নাকি স্বপ্নের বাস্তবায়ন?
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই দায়িত্বটা আসছে। আর দেশকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই, আমাদের বছরে 12 মাসই দেশকে ভালোবাসা উচিত। বিজয় দিবসে আমার এই প্রত্যাশাই থাকবে যেন সন্ত্রাস, কোলাহল এবং যানজট মুক্ত একটি দেশ আমরা পাই। রক্তভেজা মাটিতে অর্জিত বিজয় কতটা বুকে ধারণ করতে পেরেছে নতুন প্রজন্ম, যাদের শিরায় শিরায় রক্তের জোয়ার, তারা কি পারবে বিজয়কে বাস্তবে রূপ দিতে? বিজয়ের জন্য বা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য কি প্রয়োজন? আমি যদি প্রথমত বলি দেশপ্রেম, দ্বিতীয়ত দেশপ্রেম, তৃতীয়ত দেশপ্রেম। এখন এই দেশপ্রেম বা আমি আমার দেশকে ভালোবাসি, এই শব্দগুলি গভীরতা আমাদের যতদিন না উপলব্ধি করতে পারবো বা এই শব্দগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারবো, ততদিন আসলে দেশপ্রেমটা ততখানি তাৎপর্য নিয়ে কাজ করতে পারবে না। যে বিজয় আমরা চেয়েছিলাম 1970-এর দশকে, সেই বিজয় হয়নি তখন। কিন্তু প্রকৃতপক্ষে জনগণের রাষ্ট্র হওয়ার মতো কোনো চিন্তা চেষ্টা ডানপন্থী দলগুলোর মধ্যে ছিল না, আজও নাই। আর বামপন্থী দলগুলোর মধ্যে যে বক্তব্য, তারা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করা সেই চেষ্টা করেননি। এটা হলো আমাদের বিজয়ের দুর্বলতা। এই দুর্বলতাটাই বড় হতে হতে আজকের অবস্থা হয়েছে। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকে বছর ঘুরে আবারও এসেছে 16ই ডিসেম্বর। এই বিজয় কবে নাগাদ গণমানুষের বিজয় রূপ নেবে, সেই প্রশ্ন আওড়ান জীবনের সাথে প্রতিনিয়ত লড়ে যাওয়া নাগরিক শ্রেণী। আতিক মিসবালগ্ন, এখন ঢাকা। সংকটাপন্ন শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হলো সিঙ্গাপুর। সোমবার বেলা 2টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর অবতরণ করে। পরে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলছেন, সংকটাপন্ন হাদির অবস্থা অপরিবর্তিত। প্রথম থেকে হাদির সার্বিক চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন, দেশে চিকিৎসার সুযোগ থাকলেও সংক্রমণের ঝুঁকি এড়াতেই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় অভিযুক্ত আরও 2 জনকে শেরপুরের নালিতাবাড়ির সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। এ নিয়ে আটক করা হলো 8 জনকে। তবে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 4 জনকে, যার মধ্যে 3 জনকে নেওয়া হয়েছে রিমান্ডে, আর বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। শেরপুরের নালিতাবাড়ি থেকে আটককৃতরা হলেন ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন জিরান ও তার ঘনিষ্ঠ বন্ধু সিসল। এর আগে ফিলিপের স্ত্রী ও শ্বশুর সহ 2 সহযোগীকে আটক করে বিজিবি। এদিকে হাদিকে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সল করিম ফারুকের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ, অপর আসামি মারিয়া আক্তার লিমাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দণ্ডপ্রাপ্ত এবং খুনিদের আশ্রয় দেয়ায় ভারতীয় আধিপত্যবাদের কড়া সমালোচনা করেন জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ ডান ও বামপন্থী বিভিন্ন দলের নেতারা। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সভায় রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যের প্রতীক ওসমান হাদি। তিনি বলেন, হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, হাদির মাথায় গুলি লাগার মাধ্যমে বাংলাদেশ আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ভারতের অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দিলে 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের বাইরে থেকে লড়াই করলে প্রতিরোধ ও মুক্তির জন্য দেশের বাইরে থেকেই লড়াই করা হবে। ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দেওয়ার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে
যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকেও সাবধান থাকতে হবে, বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নিব। বাংলাদেশে ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। বাংলাদেশকে ভারতের করদ্রাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদাস বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ 3 দাবিতে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আলটিমেটাম দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, হাদির ওপর হামলাকারী সহ নেপথ্যের সবাইকে গ্রেপ্তার এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবিও জানান তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, এগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা 3 দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 5 দাবিতে 3 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রশক্তির নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ছাত্র জনতার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্র নেতাকর্মীরা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। পরে বিকেল 3:30টার দিকে সড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। নির্বাচন নস্যাৎ করতেই হাদির ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা নষ্ট করতে দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয়। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। একই আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে 24-এর গণঅভ্যুত্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর নরুল্লাহ চৌধুরী, হাদির উপরে আক্রমণ হয়েছে। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন একটি ঘটনা মন্তব্য করে
সিইসি বলেছেন, যত কিছুই ঘটুক সব মোকাবিলা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে তরুণ ভোটার কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন সিইসি। রাজধানীর গুলশানের আলোকে মিলনায়তনে জেন ভোট বাংলাদেশ আয়োজন করে ডামি ভোট উৎসবের। এতে তরুণ তরুণীদের পাশাপাশি যোগ দেয় বিশেষ চাহিদা সম্পন্ন ভোটাররাও। এ সময় সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সঠিক সময়ে জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারকে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয় দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ ও 24-এর শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে জামায়াত ইসলামী কাজ করছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এ তথ্য নিশ্চিত নয়। সোমবার সকালে বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গেল শনিবার রাতে পুলিশ বিজিবি যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ি ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন ফিলিপস নালকে গ্রেপ্তার করতে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার করেছে। এদিকে রোববার রাতে বারোয়ারি এলাকা থেকে বেঞ্জামিন চিরান নামে আরও এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। তাকে ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা স্বাধীন সার্বভৌম গণতন্ত্রের বিরুদ্ধে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার পর তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়ায় এবারের নির্বাচনী বাজেট বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন এ নিয়ে এখনও চাহিদা জানায়নি, তবে বাজেট কোনো সমস্যা নয়। এছাড়া ওসমান হাদির বিদেশে চিকিৎসার ব্যয় চাহিদা অনুযায়ী সরকার দিচ্ছে বলেও জানান তিনি। কারণ ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। এখন আসে না, এবার প্রপোজালটা আরো বাড়াবে। তাদের জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার ব্যাসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরো স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। মানবতা বিরোধী অপরাধের এক অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন প্রসিকিউশন টিম।
আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। সোমবার দুপুরে সাংবাদিকদেরও তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করছে এই সময়ের মধ্যেই আপিল নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশে সরবরাহ করে 100 কোটি টাকা আত্মসাতের ঘটনায় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া প্রায় 2 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক 2 কর্মকর্তা সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। দুদকের প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ সংক্রান্ত গোপন তথ্য বিক্রি করে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেয়া, বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং ঠিকাদারদের বিল পরিশোধে দুর্নীতি সহ নানা অভিযোগ দুদকের কাছে জমা পড়েছে। সংস্থাটির বিশেষ শাখাকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির ও শফিউল আলম সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাসে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে সম্প্রতি 5টি কূপে ওয়েলহেড কম্প্রেসার বসানো হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায় আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রে দীর্ঘদিন গ্যাস উত্তোলনের ফলে কূপগুলোর চাপ ও মজুদ কমে গিয়ে বন্ধ হয়ে পড়ে 5টি কূপ। এদিকে তিতাসে নতুন কূপ খননের অংশ হিসেবে সি লোকেশনে খনন চলছে 28 নম্বর কূপের। প্রায় 3600 মিটার গভীর এই কূপ থেকে আগামী 2 মাস পর দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। তিতাসের নতুন কূপগুলো এবং কামতা গ্যাস ক্ষেত্রের একটি কূপ চালু হলে জাতীয় গ্রিডে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানায় সংশ্লিষ্টরা। নতুন কূপ খনন ও পুরনো কূপ ওয়ার্কওভার বাস্তবায়ন হলে দেশের গ্যাস সংকট অনেকটাই কাটবে বলে আশা পেট্রোবাংলার। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। মনোহরপুর সীমান্তের গোপালপুর এলাকায় সোমবার সকালে অভিযান চালিয়ে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি জব্দ করা হয়। এ বিষয়ে সোমবার দুপুর 1:30টায় বিজিবি জানায়, গেল শুক্রবার হাদিকে গুলি করার পর সীমান্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছিল। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে বিদেশি এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। এই নির্বাচন আগামী 100 বছরে বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করে দেবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। সোমবার বিকেলে জেলার রাউজানে গাড়িবহর সহ আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক সচেতনতামূলক মহড়া শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রাউজান সরকারি কলেজে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, সন্তানরা কতটা নিরাপদ থাকবে সেটি নির্ধারণের আয়োজন আগামীর নির্বাচন। এই নির্বাচনে সকলের দায়িত্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে উৎসব মুখর করতে সবাইকে কাজ করতে হবে। এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি সংক্ষিপ্তভাবে সবার সামনে তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগামী নির্বাচনকে সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
আগামী 100 বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এই দেশে আমরা কতটা নিরাপদ, এ দেশের প্রতিটি নাগরিক কতটা নিরাপদ, আমার সন্তানরা এই দেশে ঠিকমতো বসবাস করতে পারবে কিনা, আমার সন্তানরা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা, এটি হচ্ছে তার আয়োজন। চট্টগ্রামের কদমতলীতে অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় অভিযান চালিয়ে 12 লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। র্যাব জানায়, কদমতলীতে OnePlus নামে কারখানাটি বিদেশ থেকে বৈদ্যুতিক সরঞ্জাম এনে সংযোজন করে, এরপর তাতে মেড ইন চায়না লিখে বাজারজাত করে। বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে লাইট, সুইচ বোর্ড, সার্কিট বোর্ড সহ বেশ কিছু পণ্য রয়েছে কারখানাটিতে। নিম্নমানের এসব পণ্য ব্যবহারের কারণে দেশে অনেক অগ্নি দুর্ঘটনা ঘটছে বলেও জানান র্যাব কর্মকর্তারা। পরে কারখানাটিকে 1 মাসের মধ্যে কাগজপত্র ও সরকারি অনুমোদন নেয়ার সময় বেঁধে দিয়ে সে পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। খুলনার কপিলমুনি বাজারে উচ্ছেদের আগে সড়ক সরলীকরণের নকশা পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার দুপুর 12টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে জেলা প্রশাসনের গণশুনানিতে দাবি তুলে ধরেন স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর দাস এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের উপস্থিতিতে চলে গণশুনানি কার্যক্রম। বলেন, প্রভাবশালী একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ভবন বাঁচাতে ভুল নকশায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্তমান নকশায় সড়কের বাঁক সরলীকরণ করা হলে আরও ঝুঁকিপূর্ণ 2টি বাঁকের সৃষ্টি হবে। এতে সরকারি হাসপাতাল ও ডিগ্রি মাদ্রাসার সামনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবিলম্বে নকশা পরিবর্তন করে সড়ক সোজা করার দাবি জানান সাধারণ মানুষ। শুনানি শেষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসনের কর্মকর্তা। আপনারা যদি আজকে প্রমাণ করতে চান, দুইজন আমার সামনে আসবে, আর প্রতিষ্ঠানটা ঢুকছে কি ঢুকে নেই, আমার কথা শেষ। এটা কি অস্বীকার করার উপায় আছে? ওপেন সিক্রেট একটা কথা। আসন্ন বায়রা নির্বাচন উপলক্ষে সদস্যদের ভাবনা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বায়রার সাবেক সভাপতি MAH সেলিম। সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সিন্ডিকেট ছিল সংগঠনের বাধা। শিগগিরই বায়রাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে, সেজন্য MAH সেলিমকে সভাপতি করার তাগিদ দেন তারা। এছাড়া ব্যবসায়ী বান্ধব বায়রা গড়ে তোলার আহ্বান জানান ব্যবসায়ীরা। দেশের বাইরের খবর। সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, বাড়িতে এমন কথা বলেই বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে বন্দুক হামলাকারী বাবা ছেলে। দ্য সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জড়িত ব্যক্তির স্ত্রী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, 1998 সালে শিক্ষা ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন সাজিদ। 2001 সালে একে পার্টনার ভিসায় পরিবর্তন করেন এবং বিদেশ ভ্রমণের পর 3বার রেসিডেন্ট রিটার্ন ভিসা পেয়েছেন তিনি। আর ছেলে নাভিদের জন্ম অস্ট্রেলিয়াতেই। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার ঘটনার পর বাবা ছেলের গাড়ি থেকে পাওয়া গেছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের পতাকা ও পাইপ বোমাও। এদিকে অস্ট্রেলিয়ার সন্ত্রাসী হামলার ঘটনায় এক বন্দুকধারীকে জাপটে ধরে সাহসিকতার পরিচয় দেয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। আহমেদ আল আহমেদ নামে 43 বছর বয়সী ওই ব্যক্তিকে বন্ডাই হিরো হিসেবে অভিহিত করেছে অস্ট্রেলিয়াবাসী। এতে হামলাকারীকে থামাতে গিয়ে আহমেদ নিজেও আহত হয়েছেন। হাতে ও পায়ে গুলির আঘাত নিয়ে অস্ট্রেলিয়ার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সোমবার তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার এক আত্মীয়। রোববার বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় এক হামলাকারীকে ঠেকাতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়েন আহমেদ। এরপর অস্ত্রধারীর হাত থেকে বন্দুকও ছিনিয়ে নেন এই ব্যক্তি। পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগ দেবে না কিয়েভ। রোববার বার্লিনে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতাকারী দলের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে জেলেনস্কির সঙ্গে প্রায় 5 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ না করলেও তিনি জানান, সোমবার আরেক দফা বৈঠকে বসবে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিরা। প্রায় 4 বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি 20 দফা শান্তি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মস্কো ও কিয়েভকে এই শর্তে রাজি করাতে ট্রাম্পের পক্ষে প্রচেষ্টা চালাচ্ছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এর আগে যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়ালে ভালো করার সম্ভাবনা আছে বলে জানান শোয়েব আক্তার। ঢাকা ক্যাপিটালসের আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মেন্টর শোয়েব আক্তার। বলেন, নিজের দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে সর্বোচ্চ গতির রেকর্ড এবার ভাঙবেন তাসকিন আহমেদ। When it comes to fast bowling, I think Taskin is one of them that has been bowling very honestly and he's looking very good. He's looking sharp, he's looking focused. I want Taskin to break my speed record. If the Bangladesh able to, he's one of the finest team in the T20 format when it comes to Bangladesh. I mean, just going to have a belief that they can go far and they can win the tournaments and win the big finals. They got to have a belief somehow. জুনিয়র হকি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের সুবাদে অনূর্ধ্ব 21 পুরুষ দলকে 60 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথমবারের মতো অংশ নিয়ে 24 দলের মধ্যে 17তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে বাংলাদেশের যুবারা। এর সুবাদে ঘোষিত অর্থের 40 লাখ টাকা দেবে ফেডারেশন, আর বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বাকি 20 লাখ টাকা পাবে আমিরুল রকিবরা। ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেয় সভাপতি। এছাড়া AHF জুনিয়র নারী এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জয়ী অনূর্ধ্ব 18 নারী দলকে 10 লাখ টাকার অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফেডারেশনের সভাপতি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।